এরা আজকে আমরা সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় ভৌত পরিবেশ তার প্রথম উপ অধ্যায় তাপ এই অধ্যায় নিয়ে আলোচনা করব। আগের দিনে আমরা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক এবং তার অঙ্কগুলো পড়েছিলাম। আজকে আমরা তার পরের অংশ গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ কী কী বিষয়ের উপর নির্ভর করে তা নিয়ে আলোচনা করব। গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ কী কী বিষয়ের উপর নির্ভর করে তা নিয়ে আলোচনা করব। তাহলে কী বললাম না, গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ কী কী বিষয়ের উপর নির্ভর করে, অর্থাৎ কোনো বস্তু কতটা তাপ গ্রহণ করবে বা কতটা তাপ ছেড়ে দেবে তা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। আমরা প্রথমে পরীক্ষামূলকভাবে এই আলোচনাটা করব। ধরো দুটো স্টিলের বাটি, একই পরিমাণ বাটি, একই আকারের বাটি, ছোট বড় কিন্তু নয়, আমার ছবিটা যদিও ছোট বড় হয়ে গেছে, কিন্তু দুটি সমান আকারের বাটি। সোজা কথা, দুটো সমান আকারের বাটি নেওয়া হলো। দুটো সমান আকারের বাটি নিয়ে তাতে জল ভর্তি করা হয়েছে, জল দিয়ে ভর্তি করা হয়েছে। উষ্ণতা কত? স্বাভাবিক উষ্ণতা 25 ডিগ্রি সেন্টিগ্রেড তুমি ধরে নাও, দিয়ে দুটোরই উষ্ণতা 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এবারে তুমি এটাকে গরম করতে থাকছো। থার্মোমিটার দিয়ে মাপছো, দেখতে পাচ্ছ যে প্রথম ক্ষেত্রে এটা তুমি যখন 50 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল তখন তাপ দেওয়া বন্ধ করে দিলে, কিন্তু আরও কিছুক্ষণ তাপ দেওয়ার পর তুমি দেখলে যে এটাতে 75 ডিগ্রি সেন্টিগ্রেড হলো। তাহলে তুমি কি দেখতে পেলে না, এটা 25 ডিগ্রি থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড হতে যতক্ষণ তাপ দেওয়া হয়েছে, এটা 25 ডিগ্রি থেকে 75 ডিগ্রি হতে তার থেকে কিন্তু বেশি সময় ধরে তাপ দিতে হয়েছে। অর্থাৎ উষ্ণতার পরিমাণ বাড়াতে গেলে, উষ্ণতার পার্থক্যটা বাড়াতে গেলে তাপ বেশি দিতে হচ্ছে। এখানে উষ্ণতার পার্থক্য কত না, 25 থেকে 50, অর্থাৎ 25 ডিগ্রি সেন্টিগ্রেড এখানে উষ্ণতার পার্থক্য হয়েছে। 25 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এখানে উষ্ণতার পার্থক্য কত হয়েছে? 50 ডিগ্রি সেন্টিগ্রেড এখানে উষ্ণতার পার্থক্য হয়েছে। তাহলে উষ্ণতার পার্থক্যটা যত বেশি হচ্ছে তাপ তত বেশি দিতে হচ্ছে, তাই তো? তাহলে 1 নম্বর হলো কি, উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের সাথে সরল সম্পর্ক। উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস, এটাকে আমি উষ্ণতার পার্থক্যও বলতে পারি। তাহলে উষ্ণতার পার্থক্যর সঙ্গে একটা সরল সম্পর্ক থাকছে। বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের সঙ্গে একটা সরল সম্পর্ক থাকছে, বা উষ্ণতার পার্থক্যর সঙ্গে একটা সরল সম্পর্ক থাকছে। আমরা এক্ষেত্রে দেখছি যে উষ্ণতা বৃদ্ধির পরিমাণ যদি দ্বিগুণ হয় তাহলে গৃহীত তাপের পরিমাণও দ্বিগুণ হবে। দেখো, এখানে উষ্ণতার বৃদ্ধির পরিমাণটা দ্বিগুণ হয়েছে। এখানে উষ্ণতা বৃদ্ধি কত হয়েছে? 25 ডিগ্রি হয়েছে। এখানে উষ্ণতার বৃদ্ধিটা হয়েছে 50 ডিগ্রি। তাহলে এখানে তুমি যা পরিমাণ তাপ দিয়েছো, এখানে তার ডবল পরিমাণ তাপ দিতে হবে। তাহলে উষ্ণতার বৃদ্ধির পরিমাণ দ্বিগুণ হয়েছে, এখানে 25, এখানে 50। তাহলে উষ্ণতার বৃদ্ধির পরিমাণ দ্বিগুণ হলে তাপের পরিমাণও দ্বিগুণ হবে। উষ্ণতার বৃদ্ধির পরিমাণ 4 গুণ হলে তাপের পরিমাণও 4 গুণ বাড়াতে হবে, তাই তো? এবারে 2 নম্বর যেটা নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে বস্তুর ভরের সঙ্গে সরল সম্পর্ক থাকে। বস্তুর ভরের সাথে সরল সম্পর্ক কে না, গৃহীত বা বর্জিত তাপ। তুমি লিখবে এইটুকু যে গৃহীত বা বর্জিত তাপ 3টি বিষয়ের উপর নির্ভর করে। 1 নম্বর বিষয় হচ্ছে বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস,
2 নম্বর হচ্ছে বস্তুর ভর। কীভাবে বস্তুর ভরের সঙ্গে সম্পর্ক থাকে দেখো, ধরো তুমি এক বাটি জল নিয়েছো আর একটা বালতি, 1 বালতি জল নিয়েছো। স্বাভাবিকভাবে বালতিতে জল বেশি আছে আর বাটিতে জল কম আছে, দুটোই কিন্তু স্টিলের জিনিস। এবারে তুমি কি করছো না, দুটোকেই তুমি গরম করছো, তাপ দিচ্ছ, তাপ দিয়ে দুটোরই উষ্ণতা 50 ডিগ্রি সেন্টিগ্রেড করছো। এখন যেহেতু বাটিতে জল কম আছে তাই এটাকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড করতে যতটা তাপ দিতে হবে, এই বালতিতে অনেক বেশি জল আছে, তাহলে এটাকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড করতে অনেক বেশি তাপ দিতে হবে। অর্থাৎ বস্তুর ভর যত বেশি হয়ে যাবে তাপের পরিমাণও তত বেড়ে যাবে, অর্থাৎ গৃহীত তাপের পরিমাণও তত বেড়ে যাবে। 3 নম্বর আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে বস্তুর উপাদান, অর্থাৎ বস্তুটা কী দিয়ে তৈরি। একই আকারের দুটো বাটি নেওয়া হয়েছে, একই আকারের দুটো বাটি নেওয়া হয়েছে এবং একই উপাদানের, শুধু একই আকারের নয় একই উপাদানের, অর্থাৎ দুটোই সমান সমান আকারের পাত্র নেওয়া হয়েছে এবং সমান একই, ধরো দুটো স্টিলের বাটি নিয়েছো একই মাপের। এবারে এটাতে দুধ দিয়েছো, প্রথমটাতে দুধ দিয়েছো, দ্বিতীয়টাতে জল ভর্তি করেছো। দুটোকেই একই সময় ধরে গরম করেছো, একই সময় ধরে গরম করেছো এবং একই তাপ দিয়ে, তাই তো? একই তাপ দিয়ে একই সময় ধরে গরম করেছো, সমান সময়ে গরম করেছো। কিছুক্ষণ পরে দেখলে যে দুটোরই কিন্তু উষ্ণতা আলাদা আলাদা হয়ে গেছে, অর্থাৎ দুটোতেই সমান সময় ধরে সমান সময় ধরে গরম করা সত্ত্বেও দুটোর উষ্ণতা কিন্তু আলাদা হয়ে গেছে, দুটোর উষ্ণতা হলো আলাদা। কেন হলো না, দুটোর উপাদান আলাদা, একটা হচ্ছে দুধ আর একটা হচ্ছে জল। অর্থাৎ বস্তুটা কী উপাদানে তৈরি তার উপর নির্ভর করে সে কতটা পরিমাণ তাপ নেবে বা কতটা তাপ ছেড়ে দেবে, ঠিক আছে? অর্থাৎ বস্তুটার আপেক্ষিক তাপ, এটাকে আপেক্ষিক তাপ বলা হয়, পরবর্তীকালে আমরা জানবো, ঠিক আছে? তাহলে বস্তুটা কী উপাদানে তৈরি সেটার উপর নির্ভর করে। এটাকে বস্তুর উপাদান না বলে তুমি বস্তুটা কোন পদার্থ দিয়ে তৈরিও বলতে পারো, বা বস্তুটি কী পদার্থ দিয়ে তৈরি এটাও বলা যেতে পারে। এরপরে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে লীন তাপ। তুমি এক খণ্ড বরফ নিয়ে একটা গ্লাসের মধ্যে রেখে দিলে, এক খণ্ড বরফ নিয়ে একটা গ্লাসের মধ্যে রেখে দিলে, কিছুক্ষণ পরে দেখবে যে বরফটা গলতে শুরু করেছে। এবারে তুমি কী করবে না, একটা থার্মোমিটার দিয়ে বরফের উষ্ণতাটা মাপবে আর জলের উষ্ণতাটা মাপলে, দেখা গেল বরফের উষ্ণতাও 100 ডিগ্রি সেন্টিগ্রেড আর জলের উষ্ণতাও 100 ডিগ্রি সেন্টিগ্রেড। যতক্ষণ না পুরোপুরি বরফটা গলে জল হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু। তাহলে কী করলে না, একটা গ্লাসের মধ্যে বরফ রেখে দিলে, তারপরে দেখলে যে বরফটা অল্প অল্প গলে জল হচ্ছে, সেই জলের উষ্ণতা তুমি মেপে দেখলে যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড আর বরফের উষ্ণতাটাও 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন তুমি বরফের মধ্যে হাত দিয়ে দেখলে যে বরফটা বেশি ঠান্ডা বলে মনে হচ্ছে আর জলটাতে হাত দিয়ে দেখলে তার থেকে একটু কম ঠান্ডা বলে মনে হচ্ছে। এটা কেন হচ্ছে? আবার তোমার এটাও মনে হতে পারে যে বরফের উষ্ণতাও 100 ডিগ্রি সেন্টিগ্রেড, জলের উষ্ণতাও 100 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু বরফটা তো কঠিন পদার্থ, তাহলে বরফটা কেন কঠিন পদার্থ আর জলটা কেন তরল পদার্থ? অর্থাৎ এখান থেকে আমাদের কী মনে হতে পারে? এখান থেকে আমাদের মনে হতে পারে যে এদের মধ্যে নিশ্চয়ই কিছু একটা তাপ রয়ে গেছে। জলটাতে হাত দিয়ে দেখছি যে জলটা একটু বেশি
গরম, অর্থাৎ বরফের থেকে তুলনামূলকভাবে কম ঠান্ডা। অর্থাৎ জলের মধ্যে একটা লুকানো তাপ রয়েছে, যে তাপটার জন্যে এটা তরল হয়ে গেছে, আর বরফটার মধ্যে একটা লুকানো কম তাপ রয়েছে জলের চেয়ে, যার জন্যে বরফটা কঠিন হয়ে গেছে, যদিও দুজনের উষ্ণতা কিন্তু 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তাহলে এই যে তাপ, লুকানো এই যে তাপ, এই তাপটাই হচ্ছে লীন তাপ। তাহলে লীন তাপটা কী করছে? লীন তাপ আসলে বস্তুর কোনো উষ্ণতার পরিবর্তন ঘটাচ্ছে না, শুধুমাত্র তার অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে। সেই তাপটাকে বলবো আমরা লীন তাপ। লীন তাপ কাকে বলে? তাহলে লীন তাপ কাকে বলে? কোনো বস্তুর উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য যে পরিমাণ কোনো বস্তুর উষ্ণতার পরিবর্তন না ঘটে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য যে পরিমাণ তাপ বস্তু গ্রহণ বা বর্জন করে তাকে লীন তাপ বলে। তাহলে কী হলো? কোনো বস্তুর উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে, দেখো উষ্ণতার পরিবর্তন ঘটাচ্ছে না, 100 ছিল 100ই আছে, শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে, এই যে একটা কঠিন আছে আর একটা তরল হয়ে যাচ্ছে, অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য যে পরিমাণ তাপ বস্তু গ্রহণ বা বর্জন করে তাকে আচ্ছা, এখানটা আরেকটু লেখো, ওই পদার্থের অবস্থার লীন তাপ বলে। আচ্ছা, এখানটায় আরেকটু ভালো করে লেখো, একক ভর করে দাও। 1 গ্রাম বস্তু মানে একক ভর করে দাও। তাহলে একক ভরের কোনো পদার্থ করে দাও। এটা একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য যে পরিমাণ তাপ পদার্থটি গ্রহণ বা বর্জন করে তাকে ওই পদার্থের অবস্থার লীন তাপ বলে, অবস্থার পরিবর্তনের লীন তাপ বলে। তাহলে কি বললো? না, একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য যে পরিমাণ তাপ পদার্থটি গ্রহণ বা বর্জন করে তাকে ওই পদার্থের অবস্থার লীন তাপ বলে। ঠিক আছে, যেমন 100 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ আর 100 ডিগ্রি সেন্টিগ্রেডের 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জল আর 100 ডিগ্রি সেন্টিগ্রেডের বাষ্প। 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জল মানে ফুটন্ত জল, 100 ডিগ্রি সেন্টিগ্রেডের ফুটন্ত জল আর 100 ডিগ্রি সেন্টিগ্রেডের বাষ্প। দেখা গেছে যে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জল থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের বাষ্প হতে গেলে 537 ক্যালোরি তাপ লাগবে। 537 ক্যালোরি তাপ লাগবে, মানে তাপ দিতে হবে। আবার 100 ডিগ্রি সেন্টিগ্রেডের বাষ্প থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জলে আনতে গেলে 537 ক্যালোরি তাপ বাষ্পটা ছেড়ে দেবে। ঠিক আছে, তাহলে ফুটন্ত জলে তাপ বেশি আছে না বাষ্পে তাপ বেশি আছে? অবশ্যই বাষ্পে তাপ বেশি আছে। কত তাপ বেশি আছে?
537 ক্যালোরি তাপ বেশি আছে, সেই জন্যে বাষ্পেতে হাত বেশি পুড়ে যায়। তাহলে কী লিখছ না জলের বাষ্পীভবনের লীন তাপ (537 ক্যালোরি প্রতি গ্রাম। এটা হচ্ছে লীন তাপের একক, ক্যালোরি পার গ্রাম। ঠিক আছে, লীন তাপের একক ক্যালোরি পার গ্রাম। জলের বাষ্পীভবনের লীন তাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কি বুঝো? কি বোঝা যাবে তাহলে না 1 গ্রাম 100 ডিগ্রি সেন্টিগ্রেডের 1 গ্রাম জল থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের 1 গ্রাম বাষ্প হতে 537 ক্যালোরি তাপ দিতে হয়। 100 ডিগ্রি সেন্টিগ্রেডের 1 গ্রাম জল থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের 1 গ্রাম বাষ্প হতে 537 ক্যালোরি তাপ দিতে হয়। ঠিক একইভাবে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ দেওয়া আছে আর 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জল আছে। 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জল হতে গেলে 80 ক্যালোরি তাপ দিতে হয়। আবার জল থেকে বরফ হতে গেলে তোমাকে ফ্রিজে রাখতে হয়, তুমি জানো জল থেকে বরফ হতে গেলে 80 ক্যালোরি তাপ ফ্রিজ টেনে নেয়। সেই জন্য তুমি জলকে 1 গ্লাস জলকে তুমি বাইরে রেখে দাও 0 ডিগ্রি সেন্টিগ্রেডে, সে কিন্তু বরফ হবে না। 1 গ্লাস জলকে তুমি এমনি ফ্রিজের নিচের দিকে রেখে দেবে, কিন্তু জলটা বরফ হবে না, যদিও 0 ডিগ্রি সেন্টিগ্রেডেই থাকবে। কিন্তু ওই জলটাকে তুমি যখন ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছ কক্ষে, সেখানে কিন্তু বরফ হয়ে যাচ্ছে। কেন হচ্ছে না ওই জলটা থেকে দুজনেরই উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড। নিচে যে জলটা রেখেছো সেটাও 0 ডিগ্রি সেন্টিগ্রেড, ডিপ ফ্রিজে যেটা রেখেছিলে সেটাও 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ওই ডিপ ফ্রিজে যে জলটা রাখা হয়েছিল ওখান থেকে ফ্রিজ 80 ক্যালোরি তাপ টেনে নিয়েছে। টেনে নেওয়ার জন্য ওই জলটা ওইটা বরফ হয়ে গেছে। তাহলে কি হলো না 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জল থেকে 80 ক্যালোরি তাপ টেনে নেওয়ার জন্য 1 গ্রাম বরফ, অবশ্যই 1 গ্রাম বরফ, ঠিক আছে, 1 গ্রাম জল। কেন না লীন তাপের একক কিন্তু ক্যালোরি পার গ্রাম, এটা মনে রাখতে হবে, ক্যালোরি পার গ্রাম। তাহলে কী হয়েছে না জল থেকে 80 ক্যালোরি তাপ টেনে নিয়েছে। 1 গ্রাম জল থেকে 80 ক্যালোরি তাপ টেনে নেওয়ার ফলে 1 গ্রাম বরফ হয়েছে। তাহলে বরফ গলনের লীন তাপ, বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়? বলতে বোঝায় 0 ডিগ্রি সেন্টিগ্রেডে 1 গ্রাম, কাতে বেশি তাপ আছে, জলে না বরফে? অবশ্যই জলে বেশি তাপ আছে, জলে 80 ক্যালোরি তাপ বেশি আছে বরফের চেয়ে। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে 1 গ্রাম জল থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডেতে 1 গ্রাম বরফ করতে 80 ক্যালোরি তাপ বর্জিত হয়। তাহলে কী হলো না বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝাচ্ছে না 0 ডিগ্রি সেন্টিগ্রেডেতে 1 গ্রাম জল থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে 1 গ্রাম বরফ করতে 80 ক্যালোরি তাপ বর্জিত হয়। হতে করে দাও এটা, বরফে পরিণত হতে। 0 ডিগ্রি সেন্টিগ্রেডেতে 1 গ্রাম জল, 1 গ্রাম 0 ডিগ্রি সেন্টিগ্রেডেতে 1 গ্রাম জল থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডেতে 1 গ্রাম বরফে পরিণত হতে 80 ক্যালোরি তাপ বর্জিত হয়।
এবার আমরা লিনতাপ সম্পর্কেও তো কয়েকটি ঘটনা নিয়ে আলোচনা করব। মাটির কলসির জল দেখেছো তোমরা, মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? গরমকালে মাটির কলসির জল খেলে আরাম হয়, কেন ঠান্ডা লাগে? মাটির কলসির গায়ে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে। কিসের ছিদ্র? বালির ছিদ্র। ওই যে বালিকণাগুলো থাকে, মাটির কলসি মাটি দিয়ে তৈরি হয়, তাতে বালিকণাগুলো থাকে। তাহলে মাটির কলসির গায়ে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে। মাটির কলসির গায়ে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে। ওই ছিদ্র দিয়ে জল চুঁইয়ে চুঁইয়ে, জল কিন্তু এমনি এমনি বেরোয় না, চুঁইয়ে চুঁইয়ে আস্তে আস্তে জল বের হয়। দেখবে মাটির কলসির গা সবসময় ভিজে থাকে, জল চুঁইয়ে চুঁইয়ে বাইরে বের হয়। ওই ছিদ্র দিয়ে জল চুঁইয়ে চুঁইয়ে বাইরে বের হয়। বাইরে বেরিয়ে এসে কি হয়? বাইরে বেরিয়ে এসে বাষ্পীভবন ঘটে। বাষ্পীভবন ঘটার জন্য দরকার হয় লিনতাপের। বাষ্পীভবন ঘটার জন্য দরকার হয় লিনতাপের। ওই লিনতাপ কোথা থেকে সংগৃহীত হয়? ওই লিনতাপ জল কলসি আর কলসি থেকে সংগৃহীত হয়। ফলে জল ও কলসি ঠান্ডা হয়ে যায়। মনে রাখবে যে যেখান থেকে জল বেরোবে বা যার থেকে লিনতাপটা সংগৃহীত হবে সেটা ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে? তাহলে কী হলো না, মাটির কলসির গায়ে অসংখ্য ছোটো ছোটো ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়ে জল চুঁইয়ে চুঁইয়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে বাষ্পীভবন ঘটে। বাষ্পীভবন ঘটার জন্য লিনতাপের দরকার হয়। ওই লিনতাপ কোথা থেকে সংগৃহীত হয় না, কলসির মধ্যে যে জল আছে সেই জল আর কলসি থেকে সংগৃহীত হয়। ফলে জলও ঠান্ডা হয়ে যায় আর কলসিও ঠান্ডা হয়ে যায়। বোঝা গেল? এখন হাতের স্পিড ঢালে ঠান্ডা লাগে কেন? তোমাদের বইয়ে আছে, দেখতে হবে 13 নম্বর পৃষ্ঠাতে। হাতের স্পিড ঢালে ঠান্ডা লাগে কেন? কেননা স্পিড হচ্ছে উদ্বায়ী পদার্থ, খুব তাড়াতাড়ি উড়ে যায়। এবং বাষ্পীভবন ঘটে তাহলে, অর্থাৎ স্পিরিটের বাষ্পীভবন ঘটে। বাষ্পীভবন ঘটার জন্য লিনতাপের দরকার হয়। ওই লিনতাপ তখন কোথা থেকে নিচ্ছে না, যেখানে স্পিডটা দেওয়া হচ্ছে সেই জায়গা থেকে নিচ্ছে, ফলে সেই জায়গাটা ঠান্ডা হয়ে যায়। তাহলে আমরা কী বললাম না, হাতে স্পিড ঢাললে ঠান্ডা লাগে কেন? কারণ স্পিড হচ্ছে উদ্বায়ী পদার্থ, খুব তাড়াতাড়ি বাষ্পীভূত হয়ে যায়। বাষ্পীভূত হওয়ার জন্য লিনতাপের দরকার হয়। ওই লিনতাপ যেখানে স্পিরিট দেওয়া হয় সেখান থেকে নেয়, ফলে সেই জায়গাটা ঠান্ডা হয়ে যায়। ইঞ্জেকশন দেওয়ার আগে দেখবে স্পিরিট দিয়ে দেওয়া হয়, তার ফলে জীবাণুমুক্ত করার জন্য স্পিরিটটা দেওয়া হয়, দেখবে ওই জায়গাটা ঠান্ডা হয়ে গেছে। তাহলে ওই জায়গাটাতে কী হচ্ছে না, স্পিরিটটার সঙ্গে সঙ্গে বাষ্পীভূত হচ্ছে। বাষ্পীভূত হওয়ার জন্য লিনতাপ লাগছে। লিনতাপটা যেখানটায় স্পিরিটটা দেওয়া হচ্ছে সেই জায়গাটা থেকে নিচ্ছে, তার ফলে ওই জায়গাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠিক আছে? এখন দেখো তোমাদের বইয়ে আছে, দেহের তাপমাত্রা বা উষ্ণতা বেড়ে গেলে মানুষ কী কী করে।
দেহের তাপমাত্রা বা উষ্ণতা বেড়ে গেলে প্রথমে হচ্ছে শ্বাসক্রিয়া হবে, এটা শ্বাসক্রিয়া বাড়িয়ে দেয়, ঘাম বেরোনোর হার বেড়ে যায়, ঘাম বেরোনোর হার বেড়ে যায়, রক্তনালীর ব্যাস বেড়ে যায়, খাদ্য গ্রহণের পরিমাণ কমে যায়, আর কাজে অনীহা বা কুড়েমি দেখা যায়। তারপরে এখানে কতগুলি দেখো জিনিস আছে। শীতপ্রধান অঞ্চলের প্রাণী গ্রীষ্মপ্রধান এলাকার এইসব প্রাণীদের তুলনায় বেশি লোমশ হয়। কেন হয়? শীতপ্রধান অঞ্চলে যেমন কুকুর, শীতপ্রধান অঞ্চলের প্রাণী মানে শীতের দেশের প্রাণী গ্রীষ্মপ্রধান এলাকার প্রাণীদের তুলনায় বেশি লোমশ। তুমি দেখবে যে শীতকালে শীতপ্রধান দেশের কুকুরদের বেশি লোম থাকে আমাদের এখানের কুকুরের থেকে। কারণ কি? ঠান্ডা থেকে বাঁচার জন্য। গরমের দিনে মানুষের গা থেকে দরদর করে ঘাম পড়ে, কুকুর জিভ বের করে হাঁপায়, এ সবই কিন্তু দেহকে ঠান্ডা রাখার জন্যে। আবার মেরু ভালুকের দেহ ঘন লোম বা পেঙ্গুইনরা জোরাজুরি করে থাকে, সবই শরীরকে গরম রাখার জন্য করে। গরম বালিতে গিরগিটি সাপের মতো ঠান্ডা পানির আর রোদ পোহায়, এসব ঘটনা তাপের প্রভাবেই ঘটে। এগুলো তাপ পাওয়ার জন্যেই ঘটছে। ঠিক আছে, এই অধ্যায় মোটামুটি শেষ হয়ে গেল।